সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গণমাধ্যমের তথ্য, আওয়ামী আমলে শুধু হত্যাকাণ্ডেরই শিকার হয়েছেন প্রায় 5,000 বিএনপি নেতাকর্মী। অথচ পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রসঙ্গে সরকারের সাথে আওয়ামী লীগের যোগসাজশের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে তথ্য উপদেষ্টার একটা জাহেদুর রহমানের বক্তব্য, রাষ্ট্রপতি হওয়ার আগে পরে কোনো অপরাধ থাকলে শাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধা নেই। তাহলে যোগসাজশের প্রসঙ্গ এলো কিভাবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয়। যোগসাজশ কি সম্ভব? এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক; ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি; এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বর। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনার মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুতি ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিএসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজউদ্দিন। ওষুধের উৎপাদন খরচ কমাতে দেশেই হবে সিনথেটিক ল্যাব, বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। 16 ডিসেম্বরে থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে জাপানের সঙ্গে আলোচনা। পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ, সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। যশোরে মাদ্রাসায় ঢুকে জামায়াত এমপির মেয়ে ও স্ত্রীর হামলা, আহত এক নারী। প্রতিবাদে বাসভবন ঘেরাও। রাবিতে শিবিরের হামলায় আহত 2 শিক্ষার্থী গ্রেপ্তার। এবং কয়েকদিনের মধ্যেই বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। কুয়ালালামপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে মানব সম্পদ মন্ত্রী, নিয়োগ প্রক্রিয়া সহজ করার আশ্বাস। শাহেদ ভাই, বাবুল ভাই এবং তুষার ভাই, আপনাদের সবাইকে স্বাগত জানাই। শাহেদ ভাই, অনেকদিন পর আপনার সাথে বসা, এবং আপনি দেশেও এসেছেন অনেকদিন পর। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, শুরুতে যে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করলাম, যে বিএনপি দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের যেই নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুম খুনের শিকার হয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে বিরোধী দল, বিশেষ করে এনসিপি, জামায়াত নেতৃত্বাধীন যে জোট, তারা দাবি করছে তার বিচারের। এবং তারা বলছে যদি বিচার করা না হয়, নাহিদ ইসলাম স্বয়ং বলছেন, বিরোধী দলীয় চিফ হুইপ, তাহলে এটি আসলে বিএনপির সাথে আওয়ামী লীগের যোগসাজশের প্রমাণ হিসেবে দেখা হবে। তো আসলেই কি বিএনপির আওয়ামী লীগের সাথে যোগসাজশের কোনো সুযোগ কি আছে? এটা কিভাবে সম্ভব? আপনাকে অনেক ধন্যবাদ, সহলোচকদের ধন্যবাদ। নাহিদ কি হিসেবে বলেছে আমি জানি না, কিন্তু একটা কথা আছে, যদি আপনি থুতু উপরের দিকে ফেলেন সেটা আপনার মুখে পড়ার সম্ভাবনা থাকে বেশি। নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের অন্যতম রোশনাই। তিনি এখন সংসদে আছেন। সংসদে আসার আগে তিনি উপদেষ্টা হিসেবে এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন। এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর যেই কতদিন তিনি দায়িত্বে ছিলেন, একবারের জন্য তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনিনি রাষ্ট্রপতির বিচার করতে হবে। এইটা যখন তারা দায়িত্ব হস্তান্তর করেছে, তারপর থেকে একটু একটু করে তারা সামনে নিয়ে আসে, এবং এখন তারা বলছে যে রাষ্ট্রপতির বিচার করতে হবে। এখন দেখুন, রাষ্ট্রপতিকে নিয়ে আমার কোনো প্রেম নেই, কিংবা আমার দৃঢ় বিশ্বাস বিএনপিরও কোনো প্রেম নেই। অতটুকু সময় রাষ্ট্রপতি একটা শেষ লাস্ট কনস্টিটিউশনাল হোল্ড, অর্থাৎ যখন একটা দেশে পার্লামেন্ট থাকে না, স্পিকার থাকে না, তখন কনস্টিটিউশনাল হোল্ড হিসেবে সর্বশেষ খুঁটি হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছে। এবং সেই দায়িত্ব পালনের সময় আমরাও তার পক্ষে কথা বলেছি, যেটা আমাদের এই চুপ্পুকে দরকার এখন এই মুহূর্তে। ব্যক্তি চুপ্পু নিয়ে আমাদের কোনো প্রেম নেই। তো এখন একবার চিন্তা করুন তো দেখি, যদি শাহাবুদ্দিন যদি না থেকে আব্দুল হামিদ থাকতো এবং জিল্লুর রহমান থাকতো, দেখা গেল শেখ হাসিনার সাথে ওনারাও পালিয়ে গিয়েছেন, তাহলে এই রাষ্ট্র কোথায় যে থাকতো? আমরা কোথায়? আমাদের তো টার্গেটই ছিল 17 বছরের যে বঞ্চনা, রাজনৈতিক নিপীড়ন, ভোটহীনতা, গণতন্ত্রহীনতা। উই ওয়ান্টেড টু কাম ব্যাক টু পার্লামেন্টারি ডেমোক্রেসি, বৈষম্যহীন বাংলাদেশ। সেই জায়গায় আমি তো মনে করি, যেটা আমি এর আগেও বলেছি, যে দুর্বল চিত্তের মানুষ হওয়ার কারণে চুপ্পু বরঞ্চ আমাদেরকে সহযোগিতা করেছে। এমনকি চুপ্পুর অপরাধটা কোথায় সেটা আমাকে খুঁজতে একটু সময় লাগবে। মানে আমি জানতে চাই যে অপরাধটা কোথায়। যদি অপরাধ হয়ে থাকে যে শেখ হাসিনার গুম খুমের সহযোগী হওয়া, তাহলে তো
এই যে পার্লামেন্টে যে বক্তব্য দিল শেখ হাসিনাকে মাফিস্ট ফাফিয়ে হিসেবে, তাহলে তো সেটাও তো তার অপরাধ। অর্থাৎ যদি দৃঢ়চেতা রাষ্ট্রপতি আমরা চাই কিংবা বলি যে না রাষ্ট্রপতি বেঁকে দাঁড়াবে, তাহলে তো এই সংসদেও সে বেঁকে দাঁড়াইতো যে না আমি বলবো না শেখ হাসিনাকে মাফিস্ট বলবো না, মাফিয়া বলবো না, ফ্যাসিস্ট বলবো না। অর্থাৎ রাষ্ট্রপতির নিজের কিছু বলার নেই। রাষ্ট্রপতি একটা কলা গাছ। সে ব্যক্তি শাহাবুদ্দিনের আওয়ামী ব্রেন থাকতে পারে, তার যখন রাষ্ট্রপতি হওয়ার পূর্বে যদি তার দোষার থাকে, যেটা তথ্য উপদেষ্টা বলেছেন ডাক্তার জাহেদ, যদি অর্থ পাচার সংক্রান্ত অন্যান্য বিষয় সংক্রান্ত বিষয় থাকতে, ঠিক আছে সেটি নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু রাজনৈতিক মানে প্রতিরোষ থেকে রোষ থেকে আমি কেন একটা পদ, রাষ্ট্রপতি পদটাকে আমি বিতর্কিত করব? সেই জায়গায় আমার কথা যে রাষ্ট্রপতির অপরাধটা কোথায় সেটা কি আমরা বের করতে পেরেছি কিনা। যদি নাহিদ ইসলামের কথায় অপরাধ হয়ে থাকে যে শেখ হাসিনার গুম খুমের সহযোগী, তাহলে নাহিদ ইসলামরা যখন ক্ষমতায় ছিলেন তার অধীনেই শপথ নিয়েছেন, তখন কেন তার বিচার পদত্যাগ চাননি, তাই না? তো এটা নিয়ে বিতর্ক চলবে। আমার মনে হয় যে এইটার মধ্যে তারাও যে বলছে, দাবি করছে এইটা নিয়ে যে রাজপথ আন্দোলন করবে, রাজপথ গরম করবে, এই ধরনের বাস্তবতা নেই, প্রেক্ষাপট নেই এবং এটা সম্ভাবনা। তারা কেবলমাত্র বিএনপির উপর একটি চাপ দেওয়া এবং এই কথার কথা যে বিএনপি আওয়ামী লীগ যোগসাজশ মিলে রাজনীতি করছে, তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে, এটার গ্রাউন্ড তৈরির একটা প্রচেষ্টা, যেটা রাজনৈতিক দল হিসেবে তারা করবেই, তাদেরকে এই সুযোগটুকু দিতেই হবে। সো আমি এর মধ্যে দোষের কিছু দেখি না। জি শাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি বাবুল ভাই একটু আপনার কাছে একটু পরে আসতে চাই। সারোয়ার তুষার, যেহেতু প্রসঙ্গ উঠেছে এনসিপি নিয়ে এবং নাহিদ ইসলাম নিয়ে আলাপ করছি আমরা, এবং সেখানে যোগ সাজসের কথা এসছে, শাহিদ ভাই একটা কথা জিজ্ঞাসা করেছেন যে তারা কি আসলে বের করতে পেরেছে রাষ্ট্রপতির অপরাধটা কোথায়? আপনারা কি আসলেই রাষ্ট্রপতির অপরাধটা কি, কোন অপরাধের কারণে তার বিচার দাবি করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন, আপনাকে স্পষ্ট করতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। আমরা বের করার বহু আগে বিএনপির মিডিয়া সেল থেকে 2022 সালে ইন ডিটেইলস তথ্য প্রমাণ সহ এই শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতিত্ব কেন অবৈধ এবং কেন তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত, ডাবল পাসপোর্টধারী, এবং তিনি কিভাবে আপনার করাপশন বা বাংলাদেশ ওই যে আপনার ইসলামী ব্যাংক দখলের সাথে জড়িত, এটা বিএনপি মিডিয়া সেল থেকে ডিটেইলস মানে ফেসবুকে তাদের যেটা অফিসিয়াল পেজ সেখান থেকে বলা হয়েছিল। তো আমরা শুধু সেই কথাটাই রিপিট করেছি যে এরকম একজন লোক কিভাবে বিএনপির ব্যাকআপ পায়। কারণ তিনি তো কালের কণ্ঠে, আপনি জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একটা পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিলেন, রাষ্ট্রপতি, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনি কি বলেছেন সেখানে, যে আমি বিএনপির সহযোগিতা পেয়েছি। বিএনপি তরফ থেকে তো এটা প্রতিবাদ করা হয় নাই, এবং মানে আমরা সহযোগিতা করিনি এটা তারা ডিনাই করে নাই, তারা করেছে তখন। এবং তখন এই যে ধরেন 8 তারিখে আপনার শপথ নেওয়ার যে প্রেক্ষাপট, আর এরপরে আপনার সামনে অসংখ্যবার সুযোগ এসেছে যে তাকে সরিয়ে দেওয়ার, কিন্তু আপনি সেটা করেন নাই। বারবার যদি উদাহরণ হিসেবে দেখান 8 তারিখ, যে 8 তারিখে আপনি তার কাছে শপথ নিয়েছেন, তাহলে এটা জাস্টিফাইড হবে না। আপনার কাছে অনেকবার সুযোগ এসেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপির সাথে কথা বলেছে, বিএনপির কাছে তাদের আর্জিটা জানিয়েছে যে এটা তাকে আমরা এখানে দেখতে চাই না, তাকে সরিয়ে দেওয়া উচিত। শাহিদ ভাই আরেকটা প্রশ্ন কিন্তু করেছে, 8 তারিখে শপথ নিয়েছেন, তাহলে যেই মানুষের কাছে শপথ নিলেন তাকে কেন সরিয়ে দিতে হবে, কিংবা তাহলে তার কাছে শপথই বা কেন নিলেন? শপথ ওই সময়ে কেন নিয়েছেন এটার প্রেক্ষাপট যদি আপনি আলোচনা করতে চান, তাহলে তারও আগে 5 তারিখে যখন তখনকার রাজনৈতিক দলগুলো কেন প্রথমে ক্যান্টনমেন্টে গেল এবং কেন পরবর্তীতে বঙ্গভবনে এই লোকের কাছে গেল, সেগুলো এবং তারা তো সব কিছু ওখানে সেটেল করে ফেলেছে। ওইটা করার পরে ওইটার ফলো আপ হচ্ছে শপথ। তো ওই সময়কার একটা বিশেষ পরিস্থিতি, হ্যাঁ ধরেন আমি ধরে নিলাম যে কথার খাতিরে যে ওটা ভুল হয়েছে, কিন্তু তার মানে এই না যে পরবর্তীতে আমি ওই ভুলকে অজুহাত হিসেবে দেখিয়ে বারবার আবার সুযোগ থাকা সত্ত্বেও ভুল করব। পুরো অন্তর্বর্তী সরকার সময়ে একটা এক্সেপশনাল মেজার হিসেবে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। প্রধান বিচারপতি ছিল না, আপনি প্রধান বিচারপতি যে বসিয়েছেন পরবর্তীতে, কোন আইনে বসিয়েছেন, সংবিধানে কোন ধারা অনুযায়ী, কোন অনুচ্ছেদ অনুযায়ী বসিয়েছেন, তো আপনি তখন এটা করতে পেরেছেন না। কিংবা যেটা শাহেদ ভাই বললেন, ওইখান থেকেও তো এটা একটা উত্তর আছে যে যদি তিনি পালিয়ে যেতেন ধরেন 5 তারিখে, তো মানে ফর্চুনেটলি তিনি পালিয়ে যান নাই, মানে একটা কোইন্সিডেন্টালি তিনি পালিয়ে যান নাই। যদি পালিয়ে যেতেন তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হইতো? তখন আপনাকে একজনকে বসাতে হতো। তো তাহলে এইটা কোনো মানে অজুহাত হইতে পারে না যে 8 তারিখে তার কাছ থেকে শপথ নেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদের কাছে। তারপর আপনি রাষ্ট্রপতি পদের পদত্যাগ চাচ্ছেন, ওই ব্যক্তির পদত্যাগ চাচ্ছেন, রাষ্ট্রপতি পদে আপনি একজনকে বসাবেন। এবং বাংলাদেশে এরকম নজির আছে, আমি দেখাতে পারবো যে এরকম পার্লামেন্ট নাই, স্পিকার নাই, তখন রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করছে। এমনকি স্পিকার থাকা অবস্থায়, যেখানে সাধারণ নিয়ম হচ্ছে স্পিকারের কাছে আপনি পদত্যাগ করবেন, সেখানে স্পিকারকে বাইপাস করে কীভাবে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করেছে, বাংলাদেশে এরকম নজিরও আছে।
মানে ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যা আপনার প্রয়োজন যদি সমস্ত রাজনৈতিক কনসেনসাস থাকে তাহলে এগুলো কোনো বিষয় না। এবং তার বিরুদ্ধে যে ইসলামী ব্যাংকের, আপনি যদি ডেইলি স্টারের সেই নিউজটা মনে করে দেখেন, একটা খুব সুন্দর প্রতিবেদন তারা করেছিল, দি কিউরিয়াস কেস অফ চিটাগং কানেকশন। সেখানে কিন্তু ইন ডিটেইলস লেখা হয়েছে কিভাবে ইসলামী ব্যাংকে দখল প্রক্রিয়ার সাথে এই ভদ্রলোক জড়িত। এটা হচ্ছে তার একেবারে সরাসরি ফৌজদারি অপরাধের প্রশ্ন। এবং তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, এই কথাটা বিএনপির তরফ থেকেই বলা হয়েছে। কখন? যখন আপনি বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা একটা অবৈধ আদেশ, এটা কিন্তু আমরা সংসদে শুনেছি না এই কথা। তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তো দিল রাষ্ট্রপতি। তো যিনি সংবিধানের লঙ্ঘন করলেন, এবং সংবিধান লঙ্ঘন করলে তো তাকে অপসারণ করাটা যৌক্তিক, কিন্তু সেটা তো তখন করা হয় নাই। বা আমরা এই এখন তাকে লন্ডনে পাঠিয়ে চিকিৎসা করে আসার পর এখন বলা হচ্ছে অসুস্থ। এবং এই যে আপনি এখন বললেন যে তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন, তো শেখ হাসিনার সাথে তো তিনি বাংলাদেশে থেকেই যোগাযোগ রেখেছেন বারবার, এটা আপনারা জানেন বা বিএনপি জানতো তাহলে, এবং গোয়েন্দা তথ্যগুলোও ছিল তাদের কাছে। এখন এরকম একটা 6 মাস যখন হয়ে গেছে, ঠিক পিক টাইম না, সেটি তো বিএনপি বলেছে, সে তো মানে রাষ্ট্রপতির ভাষাতেই বলেছেন, সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছেন যে লন্ডনে যেয়ে তো কথা বলার কোনো প্রয়োজন নেই, দেশেই তো তিনি কথা বলতে পারছেন। না, কিন্তু এটাকেই তো কারণ হিসেবে দেখানো হচ্ছে। না, এরকম তো বিএনপি থেকে দেখানো হচ্ছে। ফর্মাল কেউ বলে নাই, কিন্তু এটাই তো ধরেন পত্রপত্রিকা এবং সার্বিকভাবে আমরা যে আলোচনাটা শুনেছি এটা কি বলা হচ্ছে। আদারওয়াইজ ধরেন এই 6 মাস সরকারের থাকার অবস্থায় কেন তাকে পদত্যাগ করালো? এটা করালো এই কারণে যে এখন বিএনপি তাকে সরিয়ে দিলে তার কোনো সমস্যা নেই, মানে তিনি বিএনপিকে যা সার্ভ করার সেটা করে ফেলেছেন। এবং তিনি দেখবেন যে খুব কনফিডেন্ট যে বিএনপি তার কিছু করবে না, এবং বলা হচ্ছে যে বিএনপির সাথে একটা সমঝোতা করেই তিনি পদত্যাগ করেছেন, এবং তাকে তার যে প্রোটোকল বা নিরাপত্তা সাবেক রাষ্ট্রপতি হিসেবে সেটা দেওয়া হবে। এবং এখানে সংবিধানের 51 অনুচ্ছেদকে খুব ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যেটা আজকে আমি আমাদের জাহেদ ভাই যে কথাটা বলেছেন এটা কিন্তু ঠিক কথা, যে সংবিধানের 51 অনুচ্ছেদটা হচ্ছে রাষ্ট্রপতি থাকা না, অবস্থায় সেটা শাহদিন মালিকও ব্যাখ্যা দিয়েছেন সেটা, যে আসলে আগে পরে হলে কোনো সমস্যা আগে নেই। পরে কোনো সমস্যা নাই। তাহলে আপনি বাংলাদেশে কি নজির নাই যে সামরিক স্বৈরাচার এবং এরপরে এরশাদের তাকে জেলে বিচার হয়েছে, না? এবং তাহলে তিনি খন্দকার তো মোশতাকের নামে তিনি, মামলা আপনি কি হয়েছে। মনে করেন যে তিনি বৈধ রাষ্ট্রপতি? তিনি তো একটা অবৈধ রেজিমের রাষ্ট্রপতি ছিলেন, তার নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল। তাহলে এই শুধুমাত্র এই কারণে একটা অবৈধ রেজিমের আপনি যারা সংশ্লিষ্ট ছিল, আজকে যদি আপনি আওয়ামী লীগের একজন এমপি, যিনি অবৈধ এমপি, তার যদি খোঁজ পাওয়া যায় তাকে কি গ্রেফতার করা হবে না? কেন করা হবে? আর কিছু অপরাধ না থাকলেও শুধু অবৈধ রেজিমের এমপি হয়েছে, এটাই তো যথেষ্ট। তাহলে রাষ্ট্রপতির ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য হবে, যে তিনি ওরকম একটা অবৈধ রেজিমের রাষ্ট্রপতি হলেন কেন? অন টপ অফ দ্যাট তিনি যে যখন জুলাই গণহত্যা চলছে, এটা তো বললে হবে না যে তিনি কলা গাছ ছিলেন বা এরকম। তিনি হেড অফ দি স্টেট হিসেবে কি ভূমিকা রেখেছেন তখন সরকারকে এই গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে? রাষ্ট্রপতির কি কোনো ভূমিকা রাখার সুযোগ আদৌ ছিল কিংবা আছে? আপনি যদি না থাকে তাহলে আপনি যদি নৈতিক জায়গা থেকে দেখেন, তিনি তো বলেছেন কিন্তু যে আমি 5 তারিখের পরে রাষ্ট্রকে স্টেবল রাখার ক্ষেত্রে তিনি নাকি বিরাট ভূমিকা নিয়েছেন, এই ব্যাপারে খুব কৃতিত্ব নেন। তাহলে জুলাই মাসে যে যখন এই একটা সরকার এরকম গণহত্যা চাপিয়ে দিচ্ছে, তখন রাষ্ট্রপতি কি চুপচাপ থাকতে পারে? এটা চুপচাপ থাকতে পারে না। তার তো আফটার অল এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, তাহলে তার তো তখন উচিত ছিল যে কোনো একটা ভূমিকা নেওয়া। তিনি তো সেটা নেন নাই, এবং তিনি তো তখন এটা সরকারের পক্ষই নিয়েছেন। এই কারণে, এই সমস্ত কারণে তাকে গ্রেফতার করাটাই হয়তো গণ-অভ্যুত্থানের স্পিরিটের সাথে সঙ্গতিপূর্ণ। হিসেবে আপনার কাছে আবার আসবে রাহুল ভাই, আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়েছি। আমি জাস্ট আপনাকে একটু প্রসঙ্গ টেনে দিতে চাই যে কিছু পত্রিকা সংবাদ এভাবে করেছে যে 3 কারণে শাহাবুদ্দিনকে সুরক্ষা দিতে পারে বিএনপি। একটি কারণ বলা হচ্ছে যে বিএনপির মূল্যায়ন 5 আগস্টের পরে শাহাবুদ্দিন যেটি করেছেন সেটি বিএনপির মূল্যায়নে থাকছে। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা, যেটি কিনা শাহেদ আলম ভাই বলে, এবং 3 নম্বর হচ্ছে যে সরকার এই মুহূর্তে আর কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ চায় না, রাষ্ট্রকে এক ধরনের স্ট্যাবল পজিশনে নিয়ে অর্থনৈতিক যে সব উন্নয়ন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে মনোযোগ দিতে চায়। এটি হচ্ছে গণমাধ্যমের বিশ্লেষণ। আপনাদের দিক থেকে বিশ্লেষণ কি? সারোয়ার তুষার কিংবা বিরোধী দলীয় জোট তারা বারবার বলার চেষ্টা করছে বিএনপি বিচার করছে না, কিন্তু আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই 2টি সংগঠন কিংবা 2টি দল থেকে মামলা করা হয়েছে, ট্রাইব্যুনাল সেগুলো আমলে নিবে সেটিও জানিয়েছে। তাহলে আসলে দল হিসেবে বিএনপির উপরে এই ব্যাপারটা কেন আসছে বারবার? জি, ধন্যবাদ। এটা খুব স্বাভাবিক বিএনপির ব্যাপারে আসবে, এবং আশাটাকেই বিএনপি এইটারে খুবই একটা সহজ বিষয়ই মনে করে এবং স্বাভাবিক বিষয় মনে করে। বিএনপি ক্ষমতায় আছে, ক্ষমতায় না থাকলেও মিডিয়া বলুন সব কিছুই বলুন সবসময় বিএনপিকেই খোঁচাই, এবং এটাতে বিএনপি অভ্যস্ত, এটাতে কোনো বিষয় নয়। এখন আপনার কথাই আসি, যেটা আপনি যে কথাটা বলছিলেন যে বিএনপি বলছে এই কারণে সুরক্ষা দিতে হবে। দেখুন, এখানে বিএনপির কোনো বিষয় নয়। বিএনপির একজন নেতা একটা কথা বলতেই পারে, কিন্তু বিএনপি আর সরকার দুটো আলাদা জিনিস। না, এটা গণমাধ্যমের বিশ্লেষণ, বিএনপির ঠিক আছে, আমি আসছি ওইখানে। দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে 51 অনুচ্ছেদ এখানে বারবার এসেছে, 51(2) এবং উপ অনুচ্ছেদ 51(3) অনুযায়ী আমরা এটা তার রাষ্ট্রপতি কালীনে তাকে সুরক্ষা সংবিধান দিয়েছে। সো
সারোয়ার তুষার যেটা বললেন সেটা হচ্ছে যে কাজেই উনি রাষ্ট্রপতি শপথ নেবার পর থেকে শেষ পর্যন্ত ওনার দায়িত্বের লাস্ট দিন পর্যন্ত কোনো কার্যক্রমের উপর তার নেওয়া যাবে না, এটা একবার সংবিধান তাকে করেছে। এখন বলুন যে সংবিধান কাকে, এই সংবিধান সমন্বয় রাখার পেছনে সবচেয়ে ভূমিকা কারা রেখেছে? সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এনসিপির ছেলেরা। তারা যে শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতির কাছে, এবং যে কথাটা সারোয়ার তুষার বললেন যে ক্যান্টনমেন্টে যে সব রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে যে সব কিছু ঠিক করে এসেছে, আপনি যদি তখনকার সেনাপ্রধান, যিনি এখনও সেনাপ্রধান, তার কথাটা যদি শুনে দেখেন, ওখানে কিন্তু বিএনপির মহাসচিব স্যার ছাড়াও প্রত্যেকটা দলের নেতৃবৃন্দ কিন্তু সেখানে ছিল, জামাতের প্রতিনিধি ছিল, মামুনুল হক পর্যন্ত সেখানে ছিলেন। তো কাজেই ওই দিনটাই কিন্তু আমি নিজেই রাজপথে ছিলাম, আমি শহীদ মিনার থেকে ফিরছিলাম, থার্ড গেট যেটাকে জাহাঙ্গীর গেট বলে এখন, ওই দিকটা তারা বের হয়ে আসলেন, আমরা দেখলাম কে কে বাসের মধ্যে আছে। এবং ইন্টারেস্টিংলি উনি কিন্তু একবারও, সেনাবাহিনী প্রধান একবারও বিএনপির নাম মুখে নেননি, উনি কিন্তু জামাতের নাম নিলেন প্রথমে। খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, ক্যান্টনমেন্টের ওখানে অনেক কিছু ঠিক হয়েছিল। ঠিক হয়েছিল বিএনপিকেও শেষ করে দেওয়ার জন্য, ঠিক হয়েছিল এদেশে গণতন্ত্রটা বন্ধ করে দেওয়ার জন্য, ঠিক হয়েছিল যারই ধারাবাহিকতা আমরা পরবর্তীতে দেখেছি, ডিসি বলেন, ওসি বলেন, এসপি বলেন, সচিব বলেন, সব একটা নির্দিষ্ট গোষ্ঠীর থেকে নেওয়া হবে এবং তারা দেশ চালাবে। ঠিক হয়েছিল দেশটা 5-7 বছর তাদের যারা তাকে মানে একদম মানে কি বলবো পিতাপুত্রের মতো সম্পর্ক ছিল, অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবের সাথে, তারা এটাকে 5 বছর 7 বছর নিয়ে, আর গণমাধ্যমে অনেক কথা এসেছে। শুধু তাই নয়, ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে ধার করা আমেরিকান নাগরিক এদেশে নিয়ে এসে এই দেশ ঠিক করার তারা প্রয়াস করেছে, এবং সর্বশেষ প্রয়াসটা তারা করেছিলেন ব্যালটের মাধ্যমে। যখন সেই ব্যালটে আমরা দেখেছি 4টা ধারা, ক, খ, গ, ঘ, যেটার সাথে কিন্তু আপনার সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করার সেই জুলাই সনদের সাথে সম্পৃক্ততা ছিল না। এই কারণেই বিএনপি বলেছে যে এইটা অবৈধ আদেশ বলেনি, বলেছে বিএনপি এটার সংবিধানে এরকম কোনো আদেশের কোনো অপশন নেই বর্তমান সংবিধানে, এটাকে অবৈধ বলেনি। কারণ অবৈধ বললে তো রাষ্ট্রপতি, অবৈধ হলে 133টা অধ্যাদেশের মধ্যে প্রায় 90-95 অধ্যাদেশ আমরা সংসদে রাত দিন খেটে পাশ করলাম। সেখানে শুধু তাই নয়, এই যে এই জামাত এনসিপির লোকেরা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে এখন এসে দেশটা যখন জুলাইয়ের স্পিরিট কি, আজকে এই যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জুলাইয়ের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং সেই সাথে যারা জীবিত আছে তাদের পরিবারের যারা অঙ্গহানি, তাদের সবার প্রতি সমবেদনা, এবং জুলাই যোদ্ধায় যারা সম্মুখ সারিতে ছিলেন প্রত্যেকের প্রতি আমার স্যালুট। এবং জুলাইয়ের যে স্পিরিটটা কি, আমরা কথা বলতে পারবো, আমরা আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারবো, আমরা সমাজে বৈষম্য দূর করতে পারবো, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো হবে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যেসব তরুণরা শিক্ষিত বেকার আছে তাদের কর্মসংস্থান করতে পারবো, আমরা পরিবেশের ভারসাম্য নিয়ে আসতে পারবো, আমরা মুক্ত তথ্য প্রবাহ এদেশে আমরা চালু করতে পারবো, আমরা মুক্ত গণমাধ্যম দেব, আমাদের গণমাধ্যম থেকে টকশো করে নিচে নেমে আমাদের যেন এজেন্সির দৌড়ানি খাইতে না হয়, যেটা একসময় হয়েছে। আমাদের সেই সমাজ ব্যবস্থার জন্যই তো আমরা সেই জুলাইটা ঘটিয়েছি। এখন এসে যারা আপনারা বলছেন, এখন যে কথাগুলো উনি বললেন, যে প্রথম কথা উনি বললেন রাষ্ট্রপতি বিএনপির ব্যাকআপ পেয়েছে বা এখনো পাবে উনি বললেন, তাহলে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায়, তাহলে আপনিই বললেন যে ওনার মামলা এখনো 2টা চলমান। বিএনপি তো স্বপ্রণোদিত হয়ে মামলা করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন, উনি বলেছেন যে যেসব কারণে বিরোধী দল তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার যে কথা বলছেন সেগুলো আমলে নেয়ার মতো কোনো আইনগত ভিত্তি নেই, বলেনই নিবে না, নাম্বার 1। নাম্বার 2, আমরা তো কাউকে অ্যাড দিয়ে বলছি না যে ভাই কেউ যেন ওনার বিরুদ্ধে কোনো মামলা না করেন। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনি সেই ইসলামী ব্যাংকের শেয়ার বলেন, আর দুদকের কমিশন তদন্ত থাকবার সময় 30 লক্ষ টাকা ঘুষের গল্প বলেন, কিংবা ওনার আপনার কি বলবো সেই এমনকি উনি একটা কথা বলেছেন
প্রাইম মিনিস্টার পদধূলি দেন না, ওনার সেই অনৈতিক অবস্থানগুলো আমরা জানি এবং এটাকে আমরা অস্বীকার করি না। কিন্তু ওনাকে আপনারা যখন বৈধতাটা দিলেন, আপনারা সংবিধান যখন আপহোল্ড করলেন, যখন নির্বাচন হলো, তখন বিএনপি একটা গণতান্ত্রিক দল। বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের বাইরে বাংলাদেশের সুনামটাকে ধরে রাখার জন্য চেষ্টা করেন। আমরা যদি রাষ্ট্রপতি প্রত্যেকটারই এরকম করি, আপনারা কেন, আপনারা কি উনি এগুলা করেছেন? আর ওই যে কি স্পিকার আব্দুল হামিদ, মোহাম্মদ আব্দুল হামিদ, তাকে arrest করেন। তাকে করার কথা আপনারা বলেন না কেন? না, ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, মামলা করেন না কেন? কয়টা লোক জামাত এনসিপির লোকেরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে, আর বিএনপির কয়টা করেছে? আমরা বলতে চাই যে দেশকে যদি শান্তিতে আপনারা রাখতে চান, মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো আছে, যেগুলো বৈষম্য দূর করবে সমাজে, অর্থনীতি সুদৃঢ় করবে, কারখানা উৎপাদন শুরু হবে, কৃষকেরা তাদের ধানের ন্যায্য মূল্য পাবে, সার পাবে, কৃষকরা শান্তিতে থাকবে, মানুষের ঘরে ঘরে আমরা স্বাস্থ্য সুবিধা পৌঁছে দিব, এগুলোর যদি ক্রিটিসিজম থাকে আপনারা করেন, আমরা মেনে নিব। এক রাষ্ট্রপতি, ভাই 54 বছর হলো বাংলাদেশের, 55 বছর হলো স্বাধীনতা, আমরা স্বাধীনতা যুদ্ধের সময়ের জন্ম আমাদের, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, কিন্তু এই দেশে মাত্র 13-14 বছর বা 16-17 বছর ডেমোক্রেটিক সরকার চলেছে। বাকি সব সময় আমরা দেখেছি রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেনি। এবং সেই জায়গা থেকে আপনারা যখন কথা বলেন যে 55 বছরে আমরা কি পেয়েছি, 55 বছরের ভাই আমরা এখন একটা সুন্দর জামা পরি, আমরা ছোটবেলায় থাকতে বছরে একটা পাঞ্জাবি পাইতাম না, এখন তো আমরা বছরে 30টা পাঞ্জাবি কিনে অনেকে, আমরা তো দেখি, তারা যখন টকশোতে আসে অনেককে আমরা দেখি সেইভাবে। আমরা 55 বছরে আমরা ডেমোক্রেটিক জিনিসটাকে আমরা আগায় নিতে হবে। তো আমাদের এই যে আগামী 3 মাস হলো ক্ষমতায়, মানে সরকার পরিচালনা আমরা করছি, 5 মাস হলো, একজন বলে বসলেন বিএনপি ফ্যাসিস্ট। আরে ভাই, আপনি তো বলতেই পারেন, সমস্যা নাই তো, কিন্তু আপনি তো কুলিং পিরিয়ডও দিচ্ছেন না। আপনি তো শেখ হাসিনা বলছিল সূক্ষ্ম কারচুপি হবে, আপনারা তো আরেক গল্প করেন। আপনি বলছেন যে ক্যান্টনমেন্টে সব সেটেল হয়েছে, ক্যান্টনমেন্টে কি কি হয়েছে আমরা জানি, 626 জনকে কারা পারাপার করে দিয়েছে আমরা জানি, কাদের হাতে টাকা গিয়েছে আমরা জানি। 5 তারিখে উনি পালিয়ে যাননি, এটা বলে একটা কোইন্সিডেন্ট, সবাই পালিয়ে গেল, উনি পালিয়ে গেলেন না। উনি যেভাবে সংবিধানকে আপহোল্ড করেছেন, আমাদের 54 বছরে আমরা 22 জন রাষ্ট্রপতিকে পেয়েছি, অ্যাভারেজ 2.5-3 বছর করে এক একজন রাষ্ট্রপতি পেয়েছে। এ দেশের রাষ্ট্রপতি পদটা তো, যেটা উনি বলেছেন অলংকার, আমি এটার সাথে একমত নয় আসলে। এবং উনিও যেটা বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা নেই, আমি মনে করি রাষ্ট্রপতি হচ্ছে আপনার সশস্ত্র বাহিনীর, তাকে রিপোর্ট করেন, রাষ্ট্রপতি সংবিধানকে আপহোল্ড করেন, রাষ্ট্রপতির দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমরা আর কত এসব কাটাছেড়া কিন্তু কর্তৃত্ব বলতে তো রাষ্ট্রপতির আসলে প্রধান কর্তৃত্ব একটি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া, একটা হচ্ছে প্রধান বিচারপতি। তাহলে সেই প্রধানমন্ত্রীও তো আসলে রাষ্ট্রপতি শুধু স্বাক্ষর করা ছাড়া তার কিছুই করতে হয় না। না, আরো অনেক কিছু করতে পারে। প্রত্যেক সময় আপনি দেখবেন রাষ্ট্রপতি তখনই চেঞ্জ হয়েছে যখন জাতির দুর্যোগ হয়। ওনারা আন্দোলন করলেন রাষ্ট্রপতি পদত্যাগের জন্য, ওনারা যখন রাষ্ট্রপতি পদত্যাগের জন্য আন্দোলন করলেন, ওনারা তো সাধুবাদ দিতে পারতেন বিএনপিকে যে আমরা একটা স্মুথ ব্যবস্থা করতে পেরেছি, এটাকে সাধুবাদ জানানোর কথা। সেটাকে না জানায় বেশ কিছু বিষয় আরেকটা কথা উনি বলেছেন যে অবৈধ আদেশ দিয়েছেন বিএনপি, কি এই রাষ্ট্রপতি বিএনপি বলেছে, তাই না? না, জুলাই সনদের ব্যাপারটা নিয়ে তিনি বলেছেন। হ্যাঁ, আরে ভাই, রাষ্ট্রপতি তো এটা ব্যাখ্যাও করেছে, রাষ্ট্রপতি এটা তো বলেছেনও যে কেন উনি এটা দিয়েছেন। কারণ পুরো ব্যবস্থাটা, প্রশাসনিক ব্যবস্থাটা তো জামাত এনসিপি দ্বারা তৈরি করা ছিল, ওনার হাতে তো কিছু ছিল না, ওনাকে তো বাধ্য করা হয়েছে এটা করে। তারপর কি 5 তারিখের পর, জুলাই মাসের পর ওনার ভূমিকা নিয়ে আপনি কোন প্রশ্নটা তুলতে পারবেন? আপনি আমাকে বলেন তো, যদি তুলতে পারেন তাহলে বলেন। তো আপনি মানুষকে যদি আপনি সুযোগ না দেন, সময় না দেন, রিকনসিলিয়েশন করতে না দেন, আপনি বলেছেন যে মিডিয়া সেলে বিএনপি এটা বলেছে, আমি তো এখনো বলি, তার 5ই আগস্টের আগের গল্পগুলো তো বললামই, কিন্তু আমি আবার পাশাপাশি এটাও বললাম, আপনি তো আব্দুল হামিদকে নিয়ে কথা বলছেন না, আপনি তো ওই যে মরণোত্তর বিচার তো আপনি করছেন না, কি নাম ওনার, জিল্লুর রহমানের, আপনি ওনাকে নিয়ে লেগে গেছেন, যিনি আপনাকে হেল্প করেছে দেশের ডেমোক্রেটিক সিস্টেমটাকে আপহোল্ড করার জন্য। একটা ইলেকশন হয়েছে, এক দেশে ডেমোক্রেটিক অবস্থা ফেরত এসেছে, আপনি তাকে নিয়ে লেগে পড়েছে। বাবুল ভাই, আবার ফিরবো আপনার কাছে। শাহেদ আলম ভাই, আপনাকে যেহেতু বাবুল ভাই বেশ কয়েকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন, সর্বশেষ যদি আমি বলি যে
এনসিপি জামায়াত একটা দাবি করেছে যে সূক্ষ্ম কারচুপি করতে চায় বিএনপি, এরকম বিভিন্ন ইস্যুতে। তার মধ্যে একটা অন্যতম ইস্যু হচ্ছে যে যেটা আজকে কিংবা গতকালকেই ঘটেছে, নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আলমকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া, যিনি 2018 সালে উপসচিব ছিলেন, এবং তার বিরুদ্ধে জামায়াতের যিনি সেক্রেটারি জেনারেল তিনি অভিযোগ করেছেন যে তিনি বিএনপি করেছেন এবং বিএনপি করা একজন লোককে হচ্ছে এখানে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করার জন্য। সো আপনার কাছে কি মনে হয় এখানে স্থানীয় সরকার নির্বাচন যেটি সামনে আসছে সেখানে তার মাধ্যমে কিংবা বিএনপি কোনো কারচুপির ইচ্ছা এখানে আছে কিংবা করার সুযোগ আছে? এখন এটিআই কেমন অভিযোগ আমি জানি না, যে এই অভিযোগগুলো আওয়ামী লীগের তরফ থেকে করা হতো, মানে আওয়ামী লীগের রাজনীতি। শামসুল আলম সাহেবের কথা আমি জানি, ওনার চেয়ে নিগৃহীত নির্বাচন কমিশন সচিব আমরা অতীতে আর কাকে দেখেছি, তাই না? গতটা 15-16 বছর ধরে মনে হয় উনি নিগৃহীত, উনি জেলেও ছিলেন। উনি জেলেও ছিলেন। তো একটা মানুষ ডেমোক্রেসি আপহোল্ড করার জন্য যে নিরন্তর সংগ্রাম করেছে, তো এখন যদি আমি বলি যে না, ও তাকে আবার তার নিয়োগ পুনর্বহাল করার কারণে যে না নির্বাচন কারচুপি করার জন্য করছে, তাতে এটা তো আওয়ামী লীগের বয়ান হয়ে গেল, তাই না? আমরা পুলিশেও কি দেখেছি, ওই যে পুলিশের যেসব কর্মকর্তাকে আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত করা ছিল, ওএসডি করা ছিল, কোহিনুর বলে একজন আছেন, হ্যাঁ, পুরান ঢাকা তো থেকে ওনাকে আবার সপাদে বহাল করা হয়েছে। কিন্তু এমন তো না ওনার হচ্ছে ঝান্ডা তুলে দেওয়া হয়েছে, এমন তো না, তাই না? কিন্তু তার মধ্যে যে ইনজাস্টিস হয়েছে, সেই ইনজাস্টিসটুকু তো রাষ্ট্র তাকে কয়েকটি রিপেয়ার করতে BCS দিতে এও হবে। তাদেরকে পূর্ণ বেতন সহ তাদেরকে নিয়োগ দেওয়া নিয়োগ হয়েছে, দেওয়া 26 হয়েছে। BCS থেকে শুরু তো করে। এখন আমি যদি বলি যে রাজাকারদের পুনর্বাসন করার জন্য এটিএম আজহারকে মুক্তি দেওয়া হয়েছে এবং যার ফাঁসির মঞ্চে থাকার কথা তাকে সংসদে এনে বসা হয়েছে, তাই না? তাহলে তো এটাও কি তাহলে সমপরিমাণ হয় কিনা? নাকি এই যুক্তিটা তারা দেখাচ্ছে যে তাদের বিচার ব্যবস্থার নামে তাদের উপর যে ইনজাস্টিস হয়েছিল সেটা কারেক্ট করার সুযোগ হয়েছে বলে এখন তিনি আবার সংসদে এসেছেন। তো এটিএম আজহার সংসদে আসলে সেটা ইনজাস্টিস কারেক্ট করার বিচার হয়, কিন্তু শামসুল সাহেব উনি জেলে ছিলেন দায়িত্ব পালন করার জন্য, ওনার চাকরি পুনর্বহাল করার কারণে উনি কারচুপির জন্য তাকে বসানো হয়েছে না। এগুলো কেমন যুক্তি? মানে এসব যুক্তিতে কোনো সাড় আছে কিনা? আমি তো দেখি এটা অসাড় যুক্তি। আজকের দুনিয়ায় প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন, প্রত্যেকজন মানুষ সাংবাদিক, মোবাইল জার্নালিস্ট, ক্যামেরা। কোথাও কোনো একটা এমপি কোন জায়গায় কাকে নিয়ে যাচ্ছে সেটাও তো ক্যামেরার বাইরে থাকছে না। মানুষ কতটা প্রতিবাদী যে একজন এমপির কন্যা মাদ্রাসার শিক্ষার্থীকে আঘাত করেছে, এই অভিযোগে পুরো এলাকাবাসী এসে এমপির বাসায় এসে হানা দিচ্ছে। এটা আপনারা কল্পনা করছেন দুদিন আগে কোথাও? সো এখন এই বাংলাদেশে আপনি নির্বাচন কারচুপি করবেন কিভাবে? থোড়াছা তো আত্মবিশ্বাস রাখলো, তাই না? একটু আত্মবিশ্বাস তো রাখা উচিত যে না, এই বাংলাদেশে এটা সম্ভব না। আমরা আগের যে বাংলাদেশ, সেটা তো 5 তারিখের আগে বিদায় জানিয়েছি। লুটপাটের বাংলাদেশ, ভোটবিহীন রাতের ভোট করার বাংলাদেশ, আমির ইলেকশন করার বাংলাদেশ, তাই না? আপনি বলেন যে 5 তারিখের পর এই সরকার পরিচালনায় কোন উদ্যোগটা মনে হয়েছে যে না কারচুপি এবং যেন তেন করে ক্ষমতায় থাকার একটা প্রচেষ্টা করা হচ্ছে? আমি তো বরঞ্চ দেখি উল্টাভাবে, সেটা হলো জনগণের মন জয় করার সবগুলো উপায় বিএনপি অ্যাপ্লাই করছে। আপনি দেখেন ছাত্র সংগঠনগুলো একটা ক্যাম্পাসে দেখাতে পারবেন গত 5 মাসে ছাত্রদল একটা হল দখলে নেওয়ার চেষ্টা করেছে। বরঞ্চ আমরা কি দেখেছি, আওয়ামী লীগের আমলে আবরার হত্যাকাণ্ড, ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে যাদেরকে হত্যাকাণ্ড করা হতো, মার দেওয়া হতো, সম্মিলিত মানে প্রতিরোধের একটা প্রয়াস ছিল। হকি স্টিক, রামদা, হেলমেট নিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি আজকে নাম বলতে চাই না, এক বদমাস ছেলে দেখেন ছাত্রলীগ ট্যাগ দিয়ে আরেকজনকে মারছে কিভাবে। তো এইগুলা তো ফিরে আসছে, এগুলো তো আওয়ামী লীগেরই। এই ফ্যাসিস্ট কালচার, এই ফ্যাসিবাদী মাফিয়া চরিত্রটা কেবল সরকার বদল হয়েছে, কিন্তু চরিত্র তো বদল হয় নাই। চরিত্রটা ওই ভূতটা, ফ্যাসিজমের ভূতটা পড়ে গিয়েছে এই যে ধর্মের নামে যারা রাজনীতি করছে। সুতরাং আপনি বরঞ্চ ছাত্রদলকে দেখেন, ছাত্রদলকে পেটাচ্ছে, শিবির পেটাচ্ছে, কিংবা আপনার ক্যাম্পাসগুলোকে অস্থিরতা তৈরি করছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে কেন তারা এই জিনিস তৈরি করবে? আমি তো বরঞ্চ ওই কথাটা বলি, মনে রাখি যে না, মিস্টার রহমান বলছিলেন যে আমি যখন চিন্তা করি তখন আমি আমার বাবার হত্যাকাণ্ডের বাংলাদেশ চিন্তা করি, আমি চিন্তা করি 5 আগস্টের আগে শেখ হাসিনার পলায়ন, আর একদিকে আমি চিন্তা করি আমার মায়ের এই যে জানা যায় লক্ষ কোটি মানুষের অংশগ্রহণ। সো আমার ডান দিকে এটা, আমার ডান, আমাকে এমন রাষ্ট্র পরিচালনা করতে হবে এই দুটার শিক্ষা যেন আমার থাকে। অর্থাৎ কি, তিনি সমস্ত বিতর্ককে পেছনে রেখে মানুষকে একত্রিত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন।
সেখানে নির্বাচন যেটি হবে আমাদের বিশ্বাস যে এই জায়গাগুলোতে কোথাও অনিয়ম হলে আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করব, কিন্তু তার আগ দিয়েই গেল বলে যে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে ভাই, আপনি সেটাকে একটা চমৎকার কথা বলছিলেন যে ফ্যাসিবাদের ভূত এখন বিরোধী দলের দিকে আপনি দেখছেন। ওদিকে বিরোধী দলের আমির আবার বলেছেন যে বিএনপির কাছে ফ্যাসিস্টদের ছায়া দেখতে পাচ্ছেন। অন্যদিকে মির্জা ফখরুল আবার বলেছেন যে তারা কতটা গণতান্ত্রিক তাদের গঠনতন্ত্র একটু পড়ে দেখার জন্য অনুরোধ করেছেন। তো এই যে পাল্টাপাল্টি ফ্যাসিস্টের যে ট্যাগ লাগানো কিংবা অভিযোগ, এই অভিযোগের মধ্য দিয়ে আপনি যে মিস্টার রহমানের বাংলাদেশের কথা বললেন সেটি গঠন সম্ভব হবে কিনা, কিংবা এই অভিযোগ আসলে কেন এগুলো করা হয়, একদল আরেকদলকে ফ্যাসিস্ট তকমা কেন দিচ্ছে? এটা আসলে কি আমি 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 একটু মানে একেবারে আমির জামায়াতের আমির বলছেন বলে যে আমি খুব তেলেবেগুনে জ্বলে এটাকে প্রতিবাদ করব কিংবা এটা করব, আমি এটা মনে করি না। ওনাদের রাজনীতিটা তো ওনাদের করতে দিতে হবে, ওনারা রাজনীতির এই বিরোধিতা করবেনই, কিন্তু দেখতে হবে যে এইটার সীমারেখাটা কোথাও অতিক্রম হচ্ছে কিনা। সেইটা যদি করে কেউ, সেটা যেই করুক না কেন, এইটা গণতন্ত্রের জন্য ভালো না, এইটা সুস্থ রাজনীতির জন্য ভালো না। এর বাইরে যদি জামাতের আমির বলে যে না বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে, আওয়ামী লীগের প্র্যাকটিস আনার চেষ্টা করছে, কিংবা এনসিপি যদিও বলে যে না তারা কারচুপির জন্য চেষ্টা করছে, আমি একদিক দিয়ে মনে করি এই যে আমি বিরোধিতা করছি, কিন্তু তারপরও আমি মনে করি যে এই চাপটা বিরোধী দলের তরফ থেকে সরকারের উপর সবসময় থাকা উচিত। তাহলে হবে কি, মানে সরকারও যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে তারা নিজেদেরকে কারেক্ট করার চেষ্টা করবে, তাই না? সরকারও তো মানুষ, তাই না? মানে মানুষ, আমি বলছি মানুষই তো সরকার চালায়, ভুল ভ্রান্তি হতে পারে। ঠিক যেমনি করে জামাতে ইসলামীর বলছেন যে তাদের একজন এমপি অনৈতিক কর্মকাণ্ড করতে ধরা খাওয়ার পর যে আমরাও তো মানুষ, আমাদেরও ভুল ভ্রান্তি হতে পারে। তো আমরা কি বলছি না তোমরা এই ভুল ভ্রান্তি করতে পারবে না, কিংবা তোমাদের একদমই করা, তোমাদের সমাজ থেকে চ্যুত করা হবে? সো আমি বলছি এই রাজনীতিটা থাকা উচিত, চাপটাও থাকা উচিত, কিন্তু দেখতে হবে যে অযাচিত কোনো ইলজাম অর্থাৎ দোষারোপ যদি করা হয় তাহলে ভালো কাজের যে চেষ্টা করা হচ্ছে সেগুলো অনেক সময় এটাকে কি বলে উৎসাহ পাবে না, উৎসাহ না পেলে কখনো ভালো কাজ হয় না, সেটা আমার চিন্তার জায়গা। শাহেদ ভাই ধন্যবাদ। তুষার, আপনার কাছে অনেক প্রশ্ন নিয়ে আসলে এই মুহূর্তে আমার হাজির হতে হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির এই বিষয়ে এনসিপি এবং জামায়াত তারা উদ্যোগী হয়ে মামলা করছে না কেন? কেন আজাদি পার্টিকে করতে হচ্ছে? কেন শিশির মনিরের সেই জায়গায় শুনানি করতে হচ্ছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকার বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। একজনকে যিনি কিনা 2018 সালে নিপীড়িত ছিলেন তাকে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছেন। তাদের নিয়োগের প্রেক্ষিতে আপনাদের থেকে বক্তব্য হচ্ছে এগুলো সরকার রাজনীতিকরণ করছেন এবং একই সাথে এগুলো সরকারের এক ধরনের সূক্ষ্ম কারচুপির প্রচেষ্টার অংশ, এই দলগুলো মানে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার অংশ। অন্যদিকে তারা আবার বলছেন আমরা বিএনপি করেছি, বিএনপির জন্য নির্যাতিত হয়েছি, তাহলে আমরা যদি নিয়োগ না পাই জামায়াতের লোকজন কি নিয়োগ পাবে? তাহলে এখানে আমরা কি অযোগ্য কিনা সেটি প্রশ্ন তারা করেছেন। 3 নাম্বার সর্বশেষ যেটা আপনি করতে চাই, শাহেদ ভাই শুরুতে একটা কথা বলেছেন, থোড়া সা তো ইয়াকিন করলে না, মানে খানিকটা তো একটু অন্তত বিশ্বাস করেন। আপনারা বিশ্বাসটা কেন আনতে পারছেন না? আচ্ছা, প্রথম হলো যে আমরা তো রাজনৈতিক দল, আমাদের কাজ তো মামলা করা না। মামলা করতে পারে, আমরা শুধু বলছি যে তাকে অ্যারেস্ট করা দরকার, তার অপরাধগুলো যাচাই করা দরকার। মামলা এটা যে কোনো ব্যক্তি করতে পারে, এমনকি সরকারের এখানে একটা বড় ভূমিকা আছে। কিন্তু রাজনৈতিক দল যদি এখন মামলাবাজির মধ্যে থাকে তাহলে তো আমাদের স্বাভাবিক কার্যক্রম। কিন্তু এখন তো সরকার আসলে সরকারবাদী মামলা যত কম করা যায় সেই চেষ্টা করছে, পুলিশবাদী মামলা না, নিষেধ সেটা করা হলো যে হয়েছে। আপনি হয়রানি করবেন না মামলা করে, যেগুলো মেরিট আছে সেগুলো করবেন না কেন, সেগুলো আপনি ব্যবস্থা নেবেন না কেন? আপনার কাছে তো সেই অথরিটি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দলীয়করণ বা যে প্রশ্নগুলো তুললেন তার আগে একটা জিনিস বলি, এই যে শাহেদ ভাই সুন্দর করে বলেছেন ফ্যাসিবাদী মাফিয়া চরিত্র উনি বিরোধী দলের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা মজার ব্যাপার। ছাত্রদল কি পেটাচ্ছে, এই কথাগুলো বললেন না। আজকের হবিগঞ্জের ঘটনা হলো যে আমাদের ওখানে পদযাত্রা, সেখানে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা হয়েছে। একটা স্কুল পড়ুয়া ছেলের চোখ গুরুতর আহত, মানে আমরা আশা করবো যে এটা তার চোখ অক্ষত থাকবে। তো এই হামলাগুলো কিন্তু করেছেন ওইখানকার স্থানীয় এমপি জি.কে. গৌস সাহেব, তার লোকজন, মানে তার ছাত্রদলের নেতাকর্মীরা, এবং প্রত্যেকের পদবি সহ এগুলো এখন ইন ডিটেলস আসা শুরু করেছে। আমরা অলরেডি এগুলো ভেরিফাই করেছি। তো এই হামলার কারণ কি? আমরা বিরোধী দল কি প্রোগ্রাম করবো না? এবং আপনি সেখানে ছাত্রদল এই ধরনের সন্ত্রাসী আচরণ বা আগের ছাত্রলীগ স্টাইলে এভাবে গাড়ি বহরে হামলা করবেন, গাড়ি ভেঙে চুরমার করবেন। আমরা একটা কি বলে রেন্টেকারের একটা গাড়ি ভাড়া করলাম, সেই গাড়ির ড্রাইভারকে মারার কারণ কি? তো গরিব মানুষ, আমাদের সাথে উনি কি বলে, আমরা তাকে অর্থের বিনিময়ে নিয়ে গেছি, তাকে আমরা পে করব, তার উপরে ক্ষোভের কারণ কি? এবং আমাদের নেতাকর্মীদের ওখানকে মারলেন কেন? তো এটা তো সেই প্যাটার্ন যে বিরোধী দলের পলিটিক্যাল প্রোগ্রামে হামলা করা। আচ্ছা, এটা গেল। ফলে এটা
এটা আমি দেখবো যে বিএনপি কি ব্যবস্থা নেয়, বা আমরা দেখতে চাইবো যে বিএনপি এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, দলীয় ব্যবস্থা নেয় কিনা। এটা ওইখানকার স্থানীয় এমপির ঘনিষ্ঠ নেতাকর্মী, তার প্রত্যেকের ছবি আছে এমপির সাথে, তারাই হামলার সাথে জড়িত। দলীয়করণ প্রসঙ্গটা হচ্ছে এটা, হ্যাঁ এটা বিএনপি খুব বলে, বিএনপির লোকজন বলে যে আমরা তো বঞ্চিত ছিলাম, আমরাই তো ওখানে যাওয়ার কথা, কিংবা হচ্ছে যে আমরা যাবো না তো কে যাবে, জামাত যাবে কিনা। তো জামাত কি গত 15 বছর 17 বছর ইয়ে ছিল? যদি আপনি নির্যাতিত ছিলেন এটা যদি হয় যোগ্যতার মাপকাঠি, তাহলে সেই বঞ্চিত তো জামায়াতও ছিল, অন্যান্য দলও ছিল। না তুষার, আপনি না ঠিক আছে ভাই, আপনি করলে আমি বলেন এটা নিয়ে আপনার বিতর্ক সময়। ওকে করব। প্লিজ, ওকে নো প্রবলেম। ওকে, মূল কথা হচ্ছে যে আপনি দেখবেন যে ওই নিয়োগটা বিএনপির প্রতিশ্রুতি এবং যেভাবে ওখানে নিয়োগ দেওয়ার কথা ওই সমস্ত প্রতিষ্ঠানে সেরকম নিয়োগ হচ্ছে কিনা। অর্থাৎ বিএনপি বলেছে আমি দলীয়করণ করবো না এই সমস্ত প্রতিষ্ঠানে, এটা তার 31 দফায় আপনি পাবেন। আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠে আসবো। বিশেষত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত স্পর্শকাতর। এখন যে লোকের কথা হচ্ছে, যাকে অতিরিক্ত সচিব পদমর্যাদা নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে, এটা কেন স্পর্শকাতর? এটা অন্য যে কোনো প্রতিষ্ঠানের সমালোচনা একরকম, আর এটার ব্যাপারটা আরও গভীর। কারণ হলো বাংলাদেশে ইলেকটোরাল প্রসেসটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে। কাজে ইলেকটোরাল প্রসেসটা এতটুকু দাগ লাগুক এটা আমরা কেউ চাইবো না, ঠিক আছে? তো সেখানে আপনি নিয়োগ দিলেন কাকে? যিনি আপনার সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন, যাকে ওই 18 সালে যাকে যখন মানে বাধ্যতামূলক অবসরে না মানে যাকে তাকে না, যখন অব্যাহতি 18 দেওয়া হলো, সালে তাকে কিন্তু করা হয়েছিল, রাতের ভোটের হিসাব চেয়েছিলেন তিনি, একটা তৎকালীন যে ইসি সচিব ছিলেন তার কাছে। এরপরে তিনি তো সরাসরি বিএনপি দলীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি অস্বীকার করেছেন। না, তিনি সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য ছিলেন, এটা অস্বীকার, এটা ফ্যাক্ট। তিনি বলছেন তিনি বিশেষজ্ঞ হিসেবে সেখানে ছিলেন। না, এখন তিনি, আপনি ধরেন ওই যে আপনার এখন যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনিও তো বিশেষজ্ঞ হিসেবে বিএনপির যে 41 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি সেটার অংশ ছিলেন, তাই না? পরে তাকে তো এখানে আমরা দেখলাম একটা সময় তো আমরা সবাই বিএনপি ছিলাম, তাই না? আপনি তো অস্বীকার করবেন না যে আপনি একটা সময় মানে আওয়ামী লীগের বাইরে। আমার বিএনপির কোনো পদ ছিল না। আমি যখন বিএনপিকে অত্যাচার করা হয়েছে, বিএনপি যেখানে যেখানে নির্যাতনের শিকার হয়েছে, সেটার আমি সমালোচনা করেছি। আমার কি বিএনপির পদ, শামসুল আলমের কি বিএনপি পদ? আমরা তো একযোগে সবাই বলছি না, আমি শামসুল আলমের কথা বলছি। আমি উনি যেহেতু নাই এইজন্য ওনার পক্ষে বলছি। ওনার তো কোনো পদ নাই, কিন্তু উনি তো আওয়ামী লীগের এই কারচুপির নির্বাচনের বিরুদ্ধে আচরণ করেছেন। এখন ধরেন বিএনপি তো আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছে, তাহলে আপনি কি সবাইকে এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ঢালাওভাবে বসিয়ে দিবেন নাকি? যারা নির্বাচনে হেরে গেছে বিএনপি যারা, কিংবা যারা নমিনেশন পায় নাই, তাদেরকে কি আপনি প্রাইস পোস্টিং করবেন জেলা পরিষদে? এটা তো বিএনপিকে তার প্রতিশ্রুতিটা মনে রাখতে হবে যে তারা নির্বাচন আগে কি বলেছে, এইটাকে আপনি বাস্তবায়ন করবেন না 31 দফার মধ্যে, যে আপনি সংকীর্ণ দলীয়করণে উঠে উঠবো। আপনি কি আপনার দলীয় জাসাসের নেতা কিংবা এই ধরনের ব্যক্তিবর্গ ছাড়া, বা আপনার শিক্ষা সম্পাদক ছাড়া বিশ্ববিদ্যালয়ে বসানোর জন্য কাউকে পাচ্ছেন না? ভাইস চ্যান্সেলর, একটা সার্চ কমিটি করেন। সার্চ কমিটি করে একটা সময় পর্যন্ত স্ট্যান্ডার্ড ছিল, ওই এমাজউদ্দিন সাহেবরাও বাংলাদেশে ভিসি হয়েছে, কেউ আপত্তি করে নাই। তা সবাই জানতো তারা একটু বিএনপি অ্যালাইন্ড, বিএনপি ঘেঁষা, তাতে কেউ আপত্তি করে নাই, কারণ নিরপেক্ষ লোক আসলে নাই। একটা ধরনের আজাতীয়তাবাদী মতাদর্শ কিংবা একটা দলের সাথে আপনার মতাদর্শ আপনি শেয়ার করতে পারেন, কিন্তু দলীয় পদধারী ব্যক্তি আর বিএনপি ঘেঁষা ব্যক্তি দুটো কিন্তু দুই জিনিস। তো এইটুকু সংযম আগে বিএনপি দেখাতে পেরেছে, এখন সেই সংযম গেল কোথায়? ঠিক আছে, এখন আপনি সমস্ত জায়গায় আপনি দেখেন যে সেদিনও 12টা প্রতিষ্ঠানে কাদের বসানো হয়েছে, 12টা প্রতিষ্ঠান নিয়ে যে সব বিএনপির লোকজনকে ওখানে আপনি বসিয়েছেন। তারপর হচ্ছে আপনি আরেকটা লাস্ট প্রশ্ন করলেন, কি বিষয়ে সম্ভবত, যে থোড়া সা তো ইয়াকিন করো। আচ্ছা দেখুন, শাহেদ আলম ভাইয়ের কোট। এটা হলো আমি রাজনৈতিক ক্ষেত্রে, রাজনীতির মাঠে সরকার বিরোধী দলের সুসম্পর্ক, বিশ্বাস, আস্থা সব থাকুক, এটা আমি চাই। কিন্তু যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিষয়, সেখানে তো আমি ভালো লোক এইটার উপর নির্ভর করে আপনি একটা প্রতিষ্ঠান চালাতে পারেন না। প্রতিষ্ঠান চলবে কতগুলো প্রসেসের উপরে, যে কারণে সৎ লোকের শাসন এই কথাটা খুব বেশি আমার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ হচ্ছে এই যে জুলাই সনদ, যদি সৎ লোকের শাসনটাই বিষয় হতো তাহলে জুলাই সনদ কিছু লাগে না, সৎ লোকই তো সব ঠিক করে ফেলবে। জুলাই সনদটা আপনি এই জন্যই করছেন যে আপনি ব্যক্তির গুণ দোষের উপর নির্ভর করতে চান না। ইউ ওয়ান্ট টু ডেভেলপ আ প্রসেস, যে এই প্রসেসের মধ্য দিয়ে সবাই চলবে। আপনি ব্যক্তি হিসেবে কেমন, আমি ব্যক্তি হিসেবে কেমন, এটা টোটালি ইরিলেভেন্ট এই ক্ষেত্রে। এখানে আপনি যা আপনার পদে বসবেন, সেই পদের যা দায়িত্ব, আপনি তো বললেন যে কাউকে আসলে নিরপেক্ষ কাউকেই পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে সরকার পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ। সেখানে বসে যদি বিএনপি নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, সেটি কি বিএনপিকে সরকার পরিচালনা করতে ক্ষতিগ্রস্ত করবে? এক্সিকিউটিভ আর অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক এবং যেগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, আপনি দেখেন না সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিএনপি কি বলেছে তার নির্বাচনী ইশতেহারে। আমি বলেছি যে আপনি দলীয় পদধারী সরাসরি ব্যক্তিকে না বসিয়ে, সমাজে এমন অনেক সুশীল সমাজ আছে, অনেক আপনার লোকজন আছে যারা আপনাদের মতদর্শে বিশ্বাস করে, তাদেরও বসালে এটা নিয়ে এত বিতর্ক হবে না। কিন্তু যখন দলীয় শিক্ষা সম্পাদক বসিয়ে দেন ভাইস চ্যান্সেলর হিসেবে, তখন কি বাংলাদেশে কি আর
এমন শিক্ষক নাই যারা জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাস করে এবং ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য উপযুক্ত? কিংবা আপনি জাসাসের নেতাকে বসিয়ে দিলেন, আপনি কুয়েটে নাকি খুলনা বিশ্ববিদ্যালয়ে যাকে ছাত্ররা আন্দোলন করে যাকে পদত্যাগ করিয়েছে তাকে আবার বসাচ্ছেন। এটা সরাসরি ছাত্রদেরকে অপমান করার মতো। বাংলাদেশের সকল রাজনৈতিক সরকার একটা প্রজ্ঞা দেখিয়ে থাকে যে ছাত্র আন্দোলনকে তারা আন্ডু করতে চায় না। ছাত্র আন্দোলন যেটা অর্জন সেটাকে তারা কখনো আন্ডু করে না, ওটাকে সবসময় রেসপেক্ট করে। কিন্তু একেবারেই 1 বছরেরও কম সময়ের মধ্যে যাকে পদত্যাগ করিয়েছে সেই লোককে আবার আনার কারণ কি? এটা সম্ভবত কুয়েট অথবা খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আমার এক্সাক্ট মনে নাই। মূল বিষয়টা হচ্ছে ওখানে আপনি কি আরেকটা কুয়েটের কথা বলছেন আপনি। কুয়েটে, ওকে, তাহলে ওখানে কি আরেকটা বিএনপিপন্থী শিক্ষককে ভাইস চ্যান্সেলর বানাতে পারতেন না? জি, বিএনপিপন্থী শিক্ষকের কি অভাব আছে? তো আমাদের এই সমাবেশ শেষ টোটাল হয়ে জিনিসটা আসছে। হচ্ছে আপনার বিএনপির, আমরা মনে করি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল 31 দফারই এখানে দফারফা হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আমি আপনাকে। এটা নিয়ে বিতর্ক করছি না, কিন্তু তুষারকের একটা প্রশ্নের উত্তর দেবো ভাবছিলাম, তো ওটা বলে ফেলি। Sure. যেটা বলছে যে বিএনপি যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে জামাত কি বঞ্চিত ছিল কিনা? আমি তো মনে করি জামাত বঞ্চিত ছিল না। জামাত তার পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা স্তরে স্তরে তারা রাজনীতি করেছে, পদ পদবি নিয়েছে। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা আজকে ছাত্রলীগ অভিযোগে আরেকজনকে পেটালো, এও ছাত্রলীগের মিছিল করেছে। এটা ছবি আমার কাছে আছে, ছাত্রলীগের হয়ে মিছিল করেছে। এই জন্যই তো দেখলাম 5 তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হেন কোনো জায়গা নাই। এমনকি এই 64 জেলার ডিসির অন্তত 50 জন সব আসলো থেকে লুঙ্গির নিচ থেকে আসলো, এবং এদের সবাই রাতারাতি যারা শেভ করতো তারা হঠাৎ করে একটু দাঁড়িয়ে রাখলো এবং তারা সব জামাত ইসলামের হয়ে গেল। সুতরাং বঞ্চনার ইতিহাস যখন বলেন তখন বিএনপির সাথে জামাতের বঞ্চনা বঞ্চিতের ইতিহাস যদি মেলান তাহলে ওই জায়গায় একটু আপনাকে বাদ রাখতে হবে। এতটুকু আমি জাস্ট ধরিয়ে দিলাম। কিন্তু 16 থেকে না, দাঁড়িয়ে নিয়ে আমার আপত্তি নাই, আমি বলছি দাঁড়িয়ে আপত্তি। আর একটা বিষয় সেটা হলো ওই যে কুষ্টিয়া ইউনিভার্সিটির যে ভিসির কথা, এখন আমি খুলনা কুয়েটের কথা বলছিলেন। কুয়েট, হ্যাঁ, কুয়েট না, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি কুয়েটে। যাক, আমি একেবারেই মানে ব্লাজেন্টলি আমি খুব দলীয় এজেন্ডা বাস্তবায়নের পক্ষে আমি খুব ওকালতি করব না। আমি কিছু বিষয় একমত যে হ্যাঁ, একেবারে সরাসরি রাজনীতি করে এরকম ব্যক্তি না বসিয়ে বিএনপি ঘরানার জাতীয়তাবাদী বিশ্বাসী লোকজনকেও হয়তো বসানো যেত, সেটা একই পারপাস সার্ভ করতে হয়তো বিতর্ক কম হতো, আই এগ্রি। কিন্তু আপনাকে অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হবে যে যেই বিশ্ববিদ্যালয়ের কথা বলছে, যেই প্রক্রিয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সেটা তো অশোভন ছিল না। সাধারণ ছাত্রের নাম দিয়ে একটা গুপ্ত সংগঠনকে দিয়ে আপনি এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, শিক্ষক রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করলেন। পরে দেখা গেল যে যখন সংসদ নির্বাচন আসলো, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ পদধারী গুপ্ত শিবির ছাত্রলীগের নেতা। ভাই, তো আপনার তো এই সততা তো থাকতে হবে। একটু বাবুল ভাইয়ের সততার কাছে মধ্যে যেতে যদি হবে। আপনি সঠতা ঢুকান তাহলে তো ওই সৎ লোকের শাসন আর শর্ট লোকের শাসন দুটি বিষয় নিয়ে আমাদের চিন্তিত হতে হয়, এবং ওই ঝামেলা আমরা পড়ে গিয়েছি। না, এই একটু জন্যই স্বীকার বলছি করেছে যে কুছ সৎলোকের তো- শাসনের বিষয়ে তার আসলে কুছ তো ইয়াকিন রাখো। জি, বাবুল ভাই, আপনার কাছে দিয়ে শেষ করতে হবে মনে হচ্ছে, সময় একদমই শেষ। জাস্ট স্যার তুষার একটা গুরুতর অভিযোগ তুলেছেন যে বিভিন্ন জায়গায় যে এনসিপির সমাবেশ কিংবা অন্যান্য জায়গায় হামলা হচ্ছে, সেখানে বিএনপি সম্পৃক্ততার অভিযোগ তিনি করেছেন এবং বিএনপি কার্যক্রম নিবে সেটির বিষয়ে তিনি জানতে চেয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএনপি যে নিয়োগগুলো দিচ্ছে সেই নিয়োগগুলো আসলে তার যে ইশতেহার, নির্বাচনী ইশতেহার কিংবা 31 দফা অথবা জুলাই সনদ, যেটি তারা বারবার বলছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, সেটির সাথে সাংঘর্ষিক। ধন্যবাদ। আগে ওইটাতে আসি, ওই যে হবিগঞ্জে সিলেটের জি। হবিগঞ্জে বেড়ানোর প্ল্যান করছি আগামী 5-7 দিন। আমি ঘুরে এসেছি গতকালকে, খুব খারাপ রাস্তা। হয় আমার ছোট ভাই হবিগঞ্জের পুলিশের এসপি, আমি তার সাথে কথা বলা দরকার বিষয়টা কি, তারপর এটা বিস্তারিত বলবো। তবে এইটুকু বলি, স্বাভাবিকভাবে একটা হামলা হয়েছে, এর দায়টা সরকারের উপর চাপানো, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। উনি বললেন যে ওনাদের কাছে ছবি আছে, কে কোন পদবিতে আছে, এবং তার সাথে ছবি দেখা গেছে ওখানকার পার্লামেন্ট মেম্বার যিনি গাউস ভাইয়ের। তো এটা যদি ওনারা প্রুভ করতে পারে, মামলা করে আইনগত প্রক্রিয়ায় আসে, সেটা হবে। এটাতে কেউ বাধা দিবে বলে আমার কথা মনে দলীয় হয়নি। ব্যবস্থা এবং দলীয় ব্যবস্থা অবশ্যই এক্ষেত্রে বিএনপি সর্বাগ্রে এগিয়ে আছে, এবং সেটা তো অবশ্যই হবে। তবে ওনাদের এই কথাগুলোর সারবত্তটা তো আমাদের নিশ্চিত হতে হবে। নিশ্চিত করতে হবে। আপনার এলাকায় তারপর গেলে কি আপনিও লোকজন দিয়ে আমার পিটাবেন? এলাকায় গেছেন, এবং সেই নাসির উদ্দিন গেছেন, ওনাদের সবচেয়ে মানে সিগনেচার নেতা, উনি গেছেন, কোনো ঢিলও পড়েনি সেখানে। আসলে সত্যি So- ঘটনা তুষার, আপনারা কি উত্তরবঙ্গে না, কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো ঝামেলা হয়নি। এইখানে Okay. হবিগঞ্জে হলো। এখন আসুন দলীয় খুবই পদধারী অনাকাঙ্ক্ষিত, বিষয় এটা নিয়ে। হওয়া উচিত না। প্রথম কথা হচ্ছে যে আমরা সাংবিধানিক পদগুলোতে দলীয় লোক দিব না, এটা আমরা বলেছি শুরু থেকেই। কিন্তু নির্বাচন কমিশনের
অতিরিক্ত সচিব সাংবিধানিক কোনো পোস্ট নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনাকে যে বলছে বিএনপি ঘরানার, তার মানে আপনি দেখুন তাহলে উনি কত যোগ্য মানুষ। পুরা 17টা বছর আওয়ামী লীগের সাথে উনি ছিলেন বিএনপি ঘরানার, তারপর উনি এই জায়গায় এসেছেন। আমার তো মনে হয় যে আরো ভালো করে দেখলে বোঝা যাবে উনি হয়তো গুপ্তই। এখন এই যে আমাদের প্রশাসনের যারা আছেন, যারা আপনার সচিব, ডিসি, এসপি, যুগ্ম সচিব, প্রশাসনের অ্যাডমিন সহ সকল ক্যাডারের গত 17 বছর যারা নিয়োগ হয়েছে, আপনার কি মনে হয়েছে একটা নিয়োগও বিএনপির কেউ থাকার কথা? কোটি টাকা দিলেও হয়তো হয়নি, কিংবা হয়েছে, কিন্তু এরা যে বিএনপির লোক না এই ব্যাপারে নিশ্চিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে মানুষটা নির্যাতিত হয়েছে কিন্তু তার চাকরি আছে, তাকে ওএসডি করে রেখেছে, উনি ওখানে গেছেন, মানে কি উনি তো জুলাইয়ের পক্ষের মানুষ, লেট হিম ওয়ার্ক। উনি তো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিয়েছে বা উনি গ্রহণকারীও মানুষ নয়, ওখানে তো সচিব একজন আছেন। এটা নিয়ে তো এত হাওতাশ করার কিছু নেই। দ্বিতীয় কথা, যে 12 জন নিয়োগের কথা বলেছেন, আচ্ছা বলুন তো, বিএনপিকে সব জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তো বিএনপির যারা দলে ছিলেন তারা তো বিএনপির সরকারের অংশ হতে চায়। এখানে কোন আইনটা লঙ্ঘন করে তাদেরকে দেয়া হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাদেরকে কি দেওয়ার মতো কোনো আইন আছে কিনা বাংলাদেশে? যদি থেকেই থাকে সেটা চর্চা করলে সমস্যাটা কি? তৃতীয় কথা হচ্ছে, বিএনপিতে দেখুন কুটির শিল্প সম্পাদক আছে, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আছে, তাঁত বিষয়ক সম্পাদক আছে, কৃষি সম্পাদক আছে। তাদের কাজ কি? তারা তো দলীয় এজেন্ডা বাস্তবায়ন কোনটা করবে? দলীয় ইস্তেহার। বিএনপি যে ইস্তেহারগুলো দিয়েছে, এখানে তো আমরা সচিবে কোনো মানে ওই তাঁত বোর্ডের সচিব তো আমরা দিইনি বিএনপির কোনো লোককে, এখানে বোর্ডের প্রধান দিয়েছি, রাইট? সো এইটা তো খুব স্বাভাবিক। সেখানে হচ্ছে কি না হচ্ছে, এই জায়গাগুলোতে দলীয় লোকগুলো থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনি বলতে পারেন পুলিশের সাব ইন্সপেক্টর নিয়ে গিয়ে দলের ইয়ে হচ্ছে কিনা, যেটা আওয়ামী লীগ করতো, পুলিশের নিয়োগে হচ্ছে কিনা, বিসিএসে হচ্ছে কিনা, সরকারি কর্ম কমিশনে আপনি বিএনপির থেকে 100 জন লোক নেওয়া হচ্ছে কিনা, বিএনপির পদধারী ছাত্র দলের ছেলেদেরকে নেওয়া হচ্ছে কিনা, ইউ ক্যান রেইজ দ্য কোশ্চেন। নাম্বার 3, উনি আরো একটা কথা বলেছেন যে কি এই আজকের যে বিষয়টা আসলে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাটা যদি উনি বলতেন, বলে এটার নিন্দা জ্ঞাপন করতেন, সাথে যদি হবিগঞ্জেরটা বলতেন, আমার মনে হয় অ্যাকসেপ্টেন্সিটা ওনার আরো বেটার হতো। এবং সেরকম প্রত্যাশা কিন্তু আমরা এনসিপির কাছ থেকে আশা আমি করি। একটু সরাসরি জানতে চাই রাজশাহী নিয়ে আপনার বক্তব্য আসলে। আচ্ছা, দেখুন, আমি এনসিপির উপর রেসপেক্ট রেখে একটা কথা বলতে চাই। আপনি চিন্তা করছেন, এই ফ্যাসিস্টদের কথাই কিন্তু জামাতের আমির বললেন, যদিও ওনারা জামাতের আমির বলেন না, ওনারা বললেন আমিরে জামাত। আমি জানি না এর মধ্যে কি রহস্য রে ভাই, কোরআনের কোথায় আছে যেভাবে উল্টা। একসময় বলতেন তারা কি বাংলাদেশ জামাতে ইসলাম এখন বলে, একসময় বলতেন জামাতে না, ইসলাম। এটা আরবি ব্যাকরণ মেনে বলেন, যেহেতু শব্দটা আরবি, এই জন্য আরবি ব্যাকরণ আমরা মেনে ভাই বলেন। রাষ্ট্রভাষা আরবি চাই, তাই না? আবার আমরা এটা 2026 একটা আন্দোলন করি, সারাদিন ওই আন্দোলনের মধ্যে উনি একটা কি বলছে, আমার খুব খারাপ লেগেছে, যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। এর মধ্যে আমরা কিন্তু কোনো একটা স্লোগান শুনতে পাচ্ছি। এই যে গুপ্তরা, এই সুপ্তরা এদেশে আছে, কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে প্রত্যেকের, যদি আমরা জুলাইকে আফোল্ড করতে চাই, জুলাই শহীদদের যদি আমরা রেসপেক্ট করতে চাই। ধন্যবাদ আবুল ভাই, আমাদের সময় শেষ হয়ে গেছে। শাহেদ আলম ভাই, আপনাকেও ধন্যবাদ। সারাত তুষা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে, বিশেষ করে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে যে রাজনৈতিক আলাপচারিতা চলছিল, এবং পাশাপাশি বিএনপির বিরুদ্ধে বিরোধী দলের যে অভিযোগ এবং বিরোধী দলের ব্যাপারে বিএনপির যে আপত্তি কিংবা অনুযোগ, সেগুলোর বিষয়ে তো আজকের সম্পাদক এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে একই সময়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।